দেখুন, দীর্ঘদিন ধরে ২১শে জুলাই শহীদ দিবস না হয়ে প্র্যাকটিক্যালি একটি উৎসবের দিবসে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেস এই কলকাতার বুকে ভিক্টোরিয়া হাউসের সামনে। পাগলু ড্যান্স হতো, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান হতো এবং একটা উৎসবের চেহারা নিত ২১শে জুলাই। গ্রাম বাংলা থেকে ভলভো বাসে গিলতে গিলতে খেতে খেতে তার বাহিনী, লালচুল কানেদুল বাহিনী কলকাতায় আসতেন ২১শে জুলাই সফল করতে। আমরা অভ্যস্ত সেইভাবে দেখতে দেখতে ২১শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে সেই দৃশ্য। কিন্তু এবারে ২০২৬-এর নির্বাচনের পর সরকার বদলে গেল, তৃণমূল কংগ্রেস ক্ষমতার বাইরে চলে গেল, দুভাগে তিন ভাগে বিভক্ত হয়ে গেল। ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া সাংসদ ২০ জন তৈরি করলেন, ঋতব্রতরা ৬৫ জনকে নিয়ে আলাদা হয়ে গেল। এদিকে কালীঘাট তৃণমূল এখনও খাবি খাচ্ছেন যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করব বলে শেষ পর্যন্ত জায়গা পেলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। সেখানে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন। অর্থাৎ এবারে ২১শে জুলাই ৪ জায়গায় পালিত হবে। একটি দিল্লিতে রাজঘাটে ২০ জন সাংসদ, ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, কাকুলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা সেখানে পালন করবেন। এটি একটি দিক। দ্বিতীয় দিক, কংগ্রেস শহীদ মিনার ময়দান অনেক দিন আগে থেকে বুক করে বসে আছেন। কংগ্রেসের তো আদতে ২১শে জুলাই কংগ্রেসেরই। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ঋতব্রত তৃণমূল, তারাও লোকজন জমায়েত করার চেষ্টা করছেন, তারা ইতিমধ্যে মেয়র রোডের সামনে জায়গা নিয়ে নিয়েছেন। চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে কালীঘাট তৃণমূল, শেষ পর্যন্ত বিড়লা প্ল্যানেটোরিয়ামে একটা ছোট্ট জায়গা, ছোট্ট না বড় জায়গায় পেয়েছেন, কিন্তু ছোট্ট সমাবেশ করার জায়গা আদালত থেকে গিয়েও শেষ পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেটাকে সুনিশ্চিত করলেন। এই যখন ঘেঁটে যাওয়া অবস্থায় ২১শে জুলাই, সেই সময় একটা মাস্টার স্ট্রোক বিধানসভায়। আজকে যখন বিধানসভার অধিবেশন শুরু হয়েছে, বাদল অধিবেশন, সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, আজকে বিকেলবেলা আমি ১০ মিনিট সময় চাইব মাননীয় স্পিকারের কাছে, এবং সেই অনুযায়ী স্পিকারের সামনে সময় পেলেন এবং শেষ পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে জাস্টিস সুশান্ত চ্যাটার্জির বিচার বিভাগীয় যে কমিশন হয়েছিল, সেই কমিশনের রিপোর্টটা শেষ পর্যন্ত পেশ করলেন শুভেন্দু অধিকারী। জাস্টিস সুশান্ত চ্যাটার্জির এই কমিশনের বিষয়টা ছিল, আপনারা জানেন, ২১শে জুলাই যারা মারা গিয়েছেন, কে মেরেছেন, কিভাবে মেরেছেন, কারা অপরাধী, সেটা বিচারের জন্য তারা প্রায় ৪০ জনের ওপর সাক্ষীকে ডেকেছিলেন এই জাস্টিস সুশান্ত চ্যাটার্জি কমিশনের সামনে। সেখানে অনেকগুলো রায় দিয়েছেন। রায় বলতে রেকমেন্ডেশন করেছেন যারা মারা গেছেন তাদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দিতে হবে। আদতে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছিল ২ লাখ টাকা ক্ষতিপূরণ। যারা আহত তাদের বলা হয়েছিল জাস্টিস চ্যাটার্জির কমিশনের পক্ষ থেকে যে তাদের ৫ লক্ষ টাকা দিতে হবে, তাদের আদতে দেওয়া হয়েছে ১৫,০০০ টাকা। আজ সমস্ত কিছু বেরিয়ে এলো যখন বিকেলবেলা বাদল অধিবেশনে শেষ পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পেশ করলেন সুশান্ত চ্যাটার্জি কমিশনের রিপোর্ট, যেটা অনেক আগেই পেশ করা যেত। ২০১১ সালের সম্ভবত নভেম্বর মাসে জাস্টিস সুশান্ত চ্যাটার্জি কমিশন নিয়োগ করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছেন। কিন্তু সেই কমিশনের রিপোর্ট নিয়ম হচ্ছে বিধানসভায় পেশ হওয়া, বিধানসভায় সেই রিপোর্ট পেশ করা হয়নি। শেষ পর্যন্ত পরিবর্তনের সরকার আসার পর ১৫ বছর বাদে সেই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এলো। অবশ্য সবাই সেই রিপোর্ট পাবেন না, যে কোনো প্রতিনিধি অ্যাপিল করলে বিধানসভা থেকে সেই কমিশনের রিপোর্টটা পাবেন। যে কমিশনের রিপোর্টে বলা আছে, ছত্রে ছত্রে বলা হয়েছে যে কীভাবে প্র্যাকটিক্যালি তদন্তটাকে ব্যাহত করার চেষ্টা হয়েছে, এবং সেই ব্যাহত করার প্রক্রিয়াটাই আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় সেটা পেশ করলেন। পেশ করে বললেন যাদের দেওয়ার কথা ছিল ২৫ লাখ তাদের দেওয়া হয়েছে ২ লাখ, যাদের দেওয়ার কথা ছিল ৫ লাখ তাদের দেওয়া হয়েছে ১৫,০০০। অর্থাৎ ২১শে জুলাইয়ের আগেই প্র্যাকটিক্যালি ২১শে জুলাইটা ঘেঁটে গেল কালীঘাটের। আমি কেন কালীঘাটের বলছি, কারণ আলটিমেটলি দিনের শেষে রেসপন্সিবিলিটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে। তার কারণ তিনি রাজ্যের ২০১১ পরিবর্তনের সরকারের ক্ষমতায় আসার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর, তাঁর নেতৃত্বে সুশান্ত চ্যাটার্জিকে কমিশনের প্রধান নিয়োগ করা হয়েছিল। আর সেই সুশান্ত চ্যাটার্জি কমিশন যাকে মূলত ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে জিজ্ঞাসাবাদ করেননি। আমরা জানতে পারলাম আজ পঙ্কজ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অন্যতম বিরোধী দলনেতা ছিলেন, তিনি ডিক্লাইন টু গো, অর্থাৎ তিনি সুশান্ত চ্যাটার্জি কমিশনের সামনে সাক্ষী দিতে যাননি পর্যন্ত। বিমান বোসকে ডাকা হয়েছে, একাধিক রাজনৈতিক ব্যক্তিকে ডাকা হয়েছে, সবাই গেছে, শুধুমাত্র একজন পঙ্কজ বন্দ্যোপাধ্যায় যাননি। জানতে পারল বাঙালি আজ ঠিক
21শে জুলাইয়ের আগে 20শে জুলাই প্র্যাকটিক্যালি কালীঘাট ঘেঁটে গেল। বিধানসভায় শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী রিপোর্ট পেশ করার পর বাইরে বেরিয়ে আসার পর সাংবাদিকরা যখন তাকে ঘিরে ধরেন তখন এই সংক্রান্ত আরও কিছু তথ্য দিলেন, যেটা প্রত্যেক বাঙালির জানা দরকার। আমার মনে হয়েছে যে শহীদ পরিবারের প্রতি তার উদাসীনতা, উন্নাসিকতা, নইলে কেউ এরকম অপরাধ করে 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কি বলবেন? এ তো অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে সুশান্ত চ্যাটার্জি নিজে বলছেন তার রিপোর্টে যে কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি রাইটার্স থেকে। আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে বিগত সরকারের সব তথ্যের কাস্টোডিয়ান, আমি যে কেউ আরটিআইয়ের মধ্যে দিয়ে চাইলে পেতে পারে, আমরা মনে করলে প্রকাশ করতে পারি, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি তদন্ত করে রিপোর্ট চায় আমি দিতে বাধ্য, যদি খুঁজে না পাওয়া যায় তৎকালীন যে দায়িত্বে ছিল তার বিরুদ্ধে এফআইআর করতে আমি বাধ্য। কোনো তথ্য কাগজই দেয়নি এবং সবচেয়ে বড় উইটনেস হিসেবে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে সাক্ষ্য দিতে চাননি। তাকে তো কমিশনে যাওয়ার দরকার ছিল না। বুদ্ধবাবুকে যেমন প্রশ্ন পাঠিয়েছিল তাকে প্রশ্ন পাঠাতে উত্তর দিয়ে দিতেন, ভার্চুয়ালি কমিশনকে তিনি উত্তর দিতে পারতেন। তিনি নিজে অ্যাপিয়ার হননি। আর সবচেয়ে বড় প্রামাণ্য হচ্ছে প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাকে ডাকা সত্ত্বেও যাননি। 44 জন সাক্ষী গেছেন, একজন সাক্ষী ডিক্লাইন করেছেন যে আমি যাব না, কারণ আমি জানি এই কমিশন তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের কিছু আধিকারিককে বাঁচানোর জন্য কাজ করছে। না, জনসমক্ষে তো এইভাবে হয় না। যারা বিধায়করা জানতে চাইবেন তারা করবেন। আর উনার যে রেকমেন্ডেশন পার্টটা রয়েছে সেটা আমি মিডিয়া গ্রুপে এবং সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি। ওনার যে রেকমেন্ডেশন পার্টটা রয়েছে এত বড় তো আর দেওয়া সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ, আপনি এফআইআর এর কথা বলেছেন, আপনি এফআইআর এর কথা বলেছেন। যারা পীড়িত এবং আহত তারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণও চায় আর নতুন করে এফআইআর করতে চায়, বর্তমান সরকার তাদের ওয়েলকাম করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে টাকা মারলো, এটা তো নরেন্দ্র মোদীজি করে দেখিয়েছেন। 84 সালে শিখ দাঙ্গার বিচার তো উনি এসে দিয়েছেন 2014-তে। এটা তো নীতিশ কুমারজি করে দেখিয়েছেন। 96 সালে ভাগলপুর দাঙ্গা তো নীতিশ কুমারজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে দোষীরা সাজা পেয়েছে। তার মানে কি 20-তে 21-এর স্মরণ হলো আজকে, 20 তারিখে 21-এর স্মরণ। এতদিন তো 21 তারিখ মানে স্মরণ নয়, না মানে তাদের বিচার, না বিচারও নয়, সত্যের উদ্ঘাটন। সত্যের উদ্ঘাটন। সবসময় বলে না সত্য অমর, সত্যের কোনো ক্ষয় নাই, সত্য চিরন্তন, সেই সত্যকে চাপাও দেওয়া যায় না। আজকে সত্যের উন্মোচন। বলছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখান দিয়েও টাকা মারলেন শেষ পর্যন্ত, মানে এটাও বাকি ছিল? এটা আমার মুখ থেকে না বলে, যে 12 জন চিহ্নিত হয়েছে, শনাক্ত হয়েছে, একটা দুটো বডি মনে হয় শনাক্ত হয়নি, তাদের পরিবারের কাছ থেকে জানলেই ভালো যদি তারা বলতে চান। আমি যা বলেছি সুশান্ত চ্যাটার্জির রেকমেন্ডেশন এবং ইমপ্লিমেন্টেশন, অ্যাজ এ চিফ মিনিস্টার হাউস চললে বাইরে বলা যায় না, হাউসে বলেছি। এবং যে সদস্য চাইবে অ্যাপ্লিকেশন করে কপি ফটোকপি লুকিয়ে রাখার কারণটা কাল ভিক্টোরিয়ার সামনে যিনি আসবেন তাকে জিজ্ঞেস করলেই বলতে পারবেন। আমি ফোন করে রিঅ্যাকশন নিলাম, আপনাকে সমর্থন জানাচ্ছেন, তারা এফআইআর পর্যন্ত করবেন আপনার বক্তব্য মতো এবং তারা আবেদন। আমি আপনার কাছ থেকে শুনে তো বলবো না, কান দিয়ে দেখতে নি।